এই যেন ছোট্ট এক টুকরো রাজস্থান। প্যানেলটি যখন আমার কাছ থেকে নেওয়া হবে তো লকআপে আমাকে কেন রাখা হলো 30টা মিনিট, এইটাই হচ্ছে আমাদের দোষ। সত্যিটাকে আমরা তুলে ধরি। তো এই ট্রেন ধরে আপনারা খুব ইজিলি সকাল 6টার মধ্যে পৌঁছে যেতে পারবেন রাজগীরে। এটাই হলো রাজগীর স্টেশনের প্ল্যাটফর্ম। শেয়ারিংয়ের খরচ 40 টাকা মাথা পিছু। এখানে টিকিট কাটতে হয় আর এই জায়গা দিয়ে এন্ট্রি করতে হয়। যাই বলুন, এই জায়গাটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এত পরিমাণে ছবি তুলবেন এখানে আসলে। এটা নিয়েছে 30 টাকা আর এই পেস্টির দাম নিয়েছে 60 টাকা। এই হচ্ছে আমাদের বাস। 1.5 ঘন্টার সাফারি আমরা করলাম। এই যে ঘোড়ার গাড়িগুলো আছে না, এই গাড়িগুলোর নাম কিন্তু টমটম। মন ভালো লাগতে শুরু করেছে। এই দিক থেকে রোপওয়েগুলো কন্টিনিউ আসা যাওয়া করছে। সন্ধ্যে 5টায় লাস্ট। এটাই মগধ সম্রাটদের প্রাচীন রাজধানী এবং বৌদ্ধ দর্শনের পবিত্র ভূমি রাজগীর। পাহাড়ের আঁচলে লুকিয়ে থাকা এই শহরের প্রত্যেকটা পাথর লেখা রয়েছে হাজার বছরের গল্প এবং ইতিহাস। এই জার্নিতে ঘোড়ার গাড়িতে সফর, ফরেস্টের জু সাফারিতে পাহাড়ে করে জীবজন্তুদের বিচরণ এবং নিঃশব্দ অ্যাডভেঞ্চারাস রোপওয়ে রাইড আরেকবার মনে করিয়ে দেবে আমরা ঝুলে রয়েছি এখন ইতিহাসের মধ্যে। দিনের আলোয় ছোট্ট ট্রেন জার্নি মনে করাবে আমরা যেন ছোট্ট রাজস্থানের রূপকথার মধ্যে দিয়ে দৌড়ে চলেছি। এই জার্নির পুরো ক্রেডিট আমরা এই ছোট্ট চ্যানেলের একজন দর্শকের, যার রিকোয়েস্টে আজ এই ভ্রমণ শুরু করেছিলাম হাওড়া জংশন থেকে। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড ইভিনিং। এখন ঘড়ি কাঁটায় সন্ধ্যে 6টা বেজে 10 মিনিট। আজকে চললাম একদমই একটা নতুন জায়গা। আজকে যাচ্ছি বিহারের রাজগীরে। এর আগে অনেকেরই কমেন্ট আসছে, অনেকেই প্রশ্ন করেছেন যে রাজগীরে কীভাবে যাওয়া যায়, ওখানে থাকার কী ব্যবস্থা রয়েছে, কী কী দেখা যায় ওখানে। আর আরেকজন আমার দর্শক আছে যার নাম হচ্ছে যে তাপস দাস, খুব সময় কিছু একটা। আমার প্রায় অনেকগুলো কমেন্টে অনেকবার একই জিনিস রিকোয়েস্ট করেছেন যে রাজগীরের ভিডিও দেখাতে হবে। তো আজকে চললাম সেই জন্য রাজগীরে। একদমই জায়গাটা আমার কাছে নতুন, কারণ এর আগে আজ পর্যন্ত কোনোদিন আমি যাইনি। তো এখন আমি হাওড়া স্টেশনে চলে আসছি। এখান থেকে আজকে সন্ধ্যাবেলার 7টা বেজে 55 মিনিটে একটা ট্রেন আছে বিভূতি এক্সপ্রেস। ওই ট্রেনে করে আজকে আমি রাজগীর যাচ্ছি। আপনারা যারা অনলাইনে সার্চ করছেন তারা অবশ্যই জানবেন যে কোনো ট্রেন হাওড়া কিংবা শিয়ালদহ স্টেশন থেকে রাজগীর পর্যন্ত কিন্তু সরাসরি যায় না, তার জন্য ট্রেন চেঞ্জ করতে হয়। তো চলুন একে একে কীভাবে আমি যাচ্ছি, কোথায় ঘুরছি, কোথায় থাকছি, কি খেলাম, কি দেখলাম, সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের ইনফরমেশন আমি দিতে চলেছি। মাত্র 2 ঘন্টার মতো হাতে সময় বেঁচে আছে। টিকিট কেটে নিয়েছি, 195 টাকা পড়েছে আমার টিকিটের মূল্য একজনের, একদম রাজগীর পর্যন্ত। তাহলে চলুন এখন চলে যাই 12 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখান থেকে রয়েছে আজকে আমার বিভূতি এক্সপ্রেস। বিভূতি এক্সপ্রেসের জেনারেল কোচের জন্য লাইন দেখেছেন তো, বিশাল লম্বা লাইন পড়ে গেছে। ঘটনাটি ঘটেছিল 3 নভেম্বর 2025। হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরার 15 মিনিট আগেই ইচ্ছাকৃতভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়া স্টেশনের থানায়। মিথ্যে অভিযোগ ছিল আমি ক্যামেরাতে আরপিএফদের ভিডিও তুলেছিলাম এবং আরও অন্যান্য মিথ্যে অভিযোগে হেনস্থার শিকারে স্টেশনের লকআপে বন্দী ছিলাম বেশ কিছুক্ষণ। কারণবশতই বিভূতি এক্সপ্রেস ছাড়াও আরও একটা ট্রেন ছেড়ে বেরিয়ে যায় হাওড়া প্ল্যাটফর্ম থেকে। ভেবেছিলাম বাড়ি ফিরে যাই, কিন্তু যেখানে কোনো অন্যায় আমি করিনি সেখানে মন খারাপ না করে মন শক্ত করে রাতের শেষ ট্রেনে চড়ে বসলাম। কারণবশতই চেঞ্জ হয়ে গেল ট্রেনের নাম্বার এবং ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তাও। এই ট্রেনের নাম 12311 নেতাজি এক্সপ্রেস। আগে বিভূতি এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল বাখতিয়ারপুর জংশন হয়ে রাজগীর, কিন্তু গন্তব্য এক থাকলেও এই ট্রেনে গয়া জংশন হয়ে পৌঁছতে হবে রাজগীরে। যেখানে সকাল 6টার মধ্যে পৌঁছাতাম গন্তব্যে, সেই জায়গায় কতক্ষণ লেট হতে চলেছে সেটা এই মুহূর্তে জানা ছিল না। এই ট্রেন হাওড়া থেকে প্রথম গন্তব্য গয়া জংশন পর্যন্ত পৌঁছতে মাঝে দাঁড়ায় টোটাল 8টা স্টেশনে। মানে আমরা যে বাঙালি, আমরা যে বলি আমরা হচ্ছে গর্বিত, আমরা বাঙালি কিংবা আমরা ভারতীয়, আমরা হচ্ছে গর্বিত, এই জিনিসটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে পুরোপুরি মিথ্যে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে নিজের ভারতবর্ষে থেকে, নিজের রাজ্যে থেকে এইরকম জিনিস আমার সাথে ঘটতে পারে। ঠিক 30 মিনিট আগে, 7টা বেজে 55 মিনিট বাজার কিছুক্ষণ আগে ট্রেন প্রবেশ করছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই জায়গাতে আমি আমার ক্যামেরা অন করে জাস্ট ট্রেনের ফুটেজ নিচ্ছিলাম, যেভাবে আমি আমার পার্সোনালি ব্লগ যেভাবে করি, যে এখন ঘড়িতে বাজে এটা, তো এখন প্রবেশ করছে বিভূতি এক্সপ্রেস। তো এই জিনিসটাই ক্যাপচার করেছিলাম এবং ট্রেনটাকে আমি ক্যাপচার করেছিলাম। তো সেখানে দুজন আরপিএফ আসে, একজন সামনে থেকে একজন পেছন থেকে। তো সামনে যিনি ছিলেন তিনি আমাকে হাত দিয়ে বারণ করেছেন, কিছু একটা বলছেন। তো ক্যামেরাটা আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই, কিন্তু পেছন থেকে একটা লেডি আরপিএফ আসে, আমার মাথা না হঠাৎ করে চাটি মারে জোরে। তো সেটা আমি বুঝতে পারিনি। তারপর যে সামনে যে আরপিএফ আসছিল সে আমাকে বললো যে কী করছো, কেন ভিডিও করছো, কিসের জন্য। তো আমি বললাম যেটা সত্যি। তো সেটা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আমি কথাবার্তা বলছিলাম, স্যারকে বললাম স্যার ঠিক আছে, আমি ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ভিডিওটা আমি তৎক্ষণাৎ ডিলিট করে দিই, কিন্তু পেছনের এক যে ম্যাডাম আসছিলো সেই ম্যাডাম কী করলো, আমাকে সোজা আবার থাপ্পড় মারলো একটা গালে, বুঝতে পারছেন। তো আমি প্রশ্ন করলাম যে ম্যাডাম আপনার
কী অধিকার আছে, মানে কোন রাইটে আপনি আমার গালে থাপ্পড় মারলেন? আমি যেহেতু আপনার সিনিয়র আছে তার সাথে কথাবার্তা বলছি। এবার যেই ফুটেজটা আমি ডিলিট করেছিলাম, বলছেন যে ফুটেজটা দেখাও। আমি বললাম ফুটেজটা আমি ডিলিট করে দিয়েছি। আমাকে বললো ফুটেজ রিকভারি করা যায়। আমি বললাম যে ওটা হয়তো মোবাইল থেকে করা যায়, কিন্তু ওরা ক্যামেরা থেকে আমি জানি না, হয়তো করাও যায় না। সেই জিনিসটা ওনারা মানবেন না কিছুতেই। তো সেই ক্ষেত্রে ওনারা বলছেন যে আপনি আমাদের যে স্টাফ আছে, মানে আরপিএফের যে স্টাফ, তাদের আমি নাকি ভিডিও করছিলাম। তো এইরকম আমার নামে দুর্নাম দিচ্ছিল। আমি কোনো আরপিএফ কিংবা রেলের যে স্টাফ আছে তাদের কিন্তু মানে কারো আমি ভিডিও আমি করছি না। আমি জাস্ট আমার ব্লগিংয়ের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই আমি নিচ্ছি। তো সেই জায়গাতে গন্ডগোল করলো। লেডি যে আরপিএফ যে আসছিল, যে আমাকে থাপ্পড় মেরেছিল, সে কী করলো, সোজা ফোন করে হাওড়ারই মানে হাওড়া থানা, মানে রেলের যে থানা আছে, তো সেখানে কমপ্লেন করলো। তো সেখানে তারপর আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো। তো আমরা স্বেচ্ছায় গিয়েছি, যেহেতু আমাদের কোনো অন্যায় ছিল না। আমরা ছিলাম 2 জন। তো আমরা সেখানে গিয়ে থানার মধ্যে সেখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। উল্টে সেখানে আমাদেরকে 30 মিনিট বসিয়ে রেখেছে, যার জন্য যে ট্রেনে আমাদের আসার কথা ছিল সেই ট্রেনটা আমরা মিস করলাম। তারপর অনেক রিকোয়েস্ট করেছি। তো ওখানে আমাদের বলেছিল পেনাল্টির কথা। তো আমরা পেনাল্টি কিসের জন্য দেবো? আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এইটা প্রুফ। আপনারা হয়তো অনেকে হয়তো বলবেন, এই যে দেখুন, এইটা আমার পেনাল্টির বিল। তো এই ভিডিওটা আমি ট্রেনের মধ্যে বসেই করছি, কারণ আমার মনে হলো এখন যদি না করতে পারি এটা, তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনো দিনও না। তো এই ভিডিওটা আমি চাইলে, যেখানে আমার সাথে ঝামেলাটা হয়েছিল হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, কিংবা যেখানে স্টেশনে আমাদের ধরে নিয়ে গিয়েছিলো থানার মধ্যে, সেখানেও ভিডিওটা করতে পারতাম। কিন্তু এই যে প্রুফ, এটা থাকতো না, কারণ আমার ক্যামেরাও বাজেয়াপ্ত করা হতো, তার সাথে আমার যে ফুটেজ সেগুলো ডিলিট করে দেওয়া হতো। এই যে আমাকে যেটা দিয়েছে না, যেটা বলছে পেনাল্টি বিল, এখানে কিন্তু রেলের স্ট্যাম্প কিন্তু কিচ্ছু নেই, যেটা সাধারণত রেল যেটা দিয়ে থাকে। মানে এর যে অরিজিনাল কপিটা ছিল, এই কপিটা কিন্তু থানাতে রেখে দিয়েছে ওখানে। এটা কার্বন কপি, যার অর্ধেক লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না। পেনাল্টি যখন আমার কাছ থেকে নেওয়া হবে, তাহলে আমাকে মানে জেলের মধ্যে আমাকে লকআপে আমাকে কেন রাখা হলো 30টা মিনিট? এইটা আমার প্রথম প্রশ্ন। তারপরে আমার দ্বিতীয় প্রশ্ন, পেনাল্টি যখন হবে, তাহলে যখন আমি ভিডিও ক্যাপচার করেছিলাম সেই সময় আমার সাথে ভালোভাবে কথাবার্তা না বলে সেখানে আমার গালে থাপ্পড় কেন লাগানো হলো? আজকে যে জিনিসটা হয়েছে, এখানে আমার অন্যায়টা কোথায়? আমি একটা ভারতের সাধারণ নাগরিকত্বর দিক থেকে আমি ভিডিও করতেই পারি আমার পার্সোনাল ইউজের জন্য। মানুষ কি পারে না? সাধারণ মানুষ যারা ট্রেনে ট্রাভেল করেছে টাকা দিয়ে, তারা স্মৃতি হিসাবে ছোটোখাটো ফুটেজ, ট্রেন আসছে, ট্রেনের ফুটেজ সেটা নিতেই পারে। শুধু পেনাল্টি নিয়ে যদি ছেড়ে দিত, আমি সেক্ষেত্রে আমি কিছু মনে করতাম না। প্ল্যাটফর্মের মধ্যে জেনারেল লাইনে কম করে 150 মানুষ দাঁড়িয়েছিল, সবার সামনে আমাকে থাপ্পড় মারা হয়েছে। ওই সময় কম করে 50টা মানুষের বেশি মানুষ আমার দিকে তাকিয়েছিল। যারা দূরে ছিল তারা কিন্তু বুঝতেও পারছিল না যে কিসের জন্য আমার সাথে এমন করা হচ্ছে, কিসের জন্য আমাকে মারা হচ্ছে। তো এর আগে আপনারা অনেকবার দেখেছেন যে ট্রেন ব্লগের সময় হিন্দি চ্যানেলগুলো বিশেষ করে অনেক ব্লগারদেরকে কিন্তু মার খেতে হয়। আসলে কি এটাই আমাদের দোষ যে আমরা সবসময় সত্যিটাকে আমরা তুলে ধরি? আর কেন তুলে ধরবো না সেটা আপনারা বলুন। ট্রেনের মধ্যে প্যান্ট্রিতে যেগুলো দিনে ডাকাতি হচ্ছে, তার জন্য কোনো অ্যাকশন নেওয়া হয় না। একটা সামান্য 15 টাকার জলের বোতল 20 টাকায় বিক্রি হচ্ছে, একটা 5 টাকার চা 10 টাকায় বিক্রি হচ্ছে, একটা 10 টাকার কফি 15 টাকায় বিক্রি হচ্ছে, একটা 90 টাকার খাবার বিক্রি হচ্ছে 130 টাকায়, এবং 110 টাকার খাবার বিক্রি হচ্ছে 150 টাকায়। সেই জায়গাতে কোনো পেনাল্টি নেয় না রেল। এইটা আমার প্রশ্ন। তো এই জিনিসগুলো কিন্তু রেল কিন্তু একবারও ধ্যান দিচ্ছে না। ধ্যান দিচ্ছে কাদের ওপর? সাধারণ যাত্রীদের ওপর, যারা নিজেদের পকেটের টাকা খরচ করে ট্রেনে জার্নি করছেন তাদের ওপর। তো থানাতে নিয়ে গিয়ে আমাকে যখন পেনাল্টি চাওয়া হয়েছিল, আমি বলেছিলাম স্যার আমার কাছে পেনাল্টি দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই বেশি, আমি অল্প টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, কারণ আমি জেনারেল টিকিট কেটে আমি ট্রেনে জার্নি করছি। সেই টিকিটটাও আমি শো আপ করলাম। দিয়ে ওনারা বলছেন যে তুমি দামি ক্যামেরা নিয়ে ঘুরছো, তুমি এইসব নিয়ে ঘুরছো, আর তোমার কাছে টাকা নেই বললেই হলো। এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে। তারপর আমি যখন বললাম যে স্যার দেখুন, আমি তো কোনো ভুল করিনি, আমি পেনাল্টি দেবো কিসের জন্য? আমি তো কোনো ভুল করিনি, আমি একটা ভিডিও ক্যাপচার করেছিলাম। আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে কি বলছে কথাটা সেটা শুনুন, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আমাকে বলছে তুমি যদি বেশি কথা বলো তাহলে এক্ষুনি আমাদের সিনিয়র অফিসারের কলারে হাত দিয়ে এসে বলে তোমাকে কয়েকদিনের জন্য লকআপের ভেতরে ভরে দেবো। মানে ভাবতে পারছেন কি মানে রেলের আরপিএফের দাদাগিরি? আপনারাই বলুন, এটা কি কোনো রুলস? কোন আইনে মানে কোন সংবিধানে লেখা রয়েছে এই জিনিসগুলো? ইচ্ছে করছে না কথা বলতে। এখন ঘড়িয়ে কাটায় রাত্রি 3টের ঘর ছুঁইছি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো গয়া জংশনে। তো আমি আজকে যে ট্রেনে জার্নি করছিলাম সেই ট্রেনে তো যেতে পারলাম না। এইটা 9:55 নেতাজি এক্সপ্রেস। তো এই এক্সপ্রেসে করে আমি আজকে যাচ্ছি গয়া হয়ে। এর আগে আমি কতবার দেখেছি ট্রেনের মধ্যে যারা স্মোক করছে তাদের ধরে কিংবা যারা গুটকা মদ যারা নিয়ে আসে না, তাদের কাছ থেকে ছোট্ট একটা ফাইন কেটে মানে পকেটে টাকা পুরো নিয়ে
সাইড কেটে চলে যেতে। তো এই ক্ষেত্রে আরপিএফ তাদের জায়গাতে ঠিক আছে। আর যত সমস্যা সাধারণ যারা ব্লগার আছে, সাধারণ যারা মানুষ আছে, তাদের উপরে এত অত্যাচার কেন যে করছে, এই জিনিসগুলো আমি কিন্তু বুঝতে পারি না। এখন ঘড়ির কাঁটায় ভোর 5টার একটু বেশি হয়েছে। আমাদের নেতাজি এক্সপ্রেস 456 কিলোমিটারের মতো অতিক্রম করে আমাদের পৌঁছে দিয়েছে গয়া জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে রয়েছে এবার আমাদের দ্বিতীয় ট্রেন, এটা হচ্ছে মেমু ট্রেন, যেটা একদম সোজা যায় রাজগীর পর্যন্ত। তো সেই ট্রেন রয়েছে এখানে 7:40 আশেপাশে। তো বেশ কিছুক্ষণ এখানে আমরা ঘোরাঘুরি করবো এখন। আর এখানে আপনাদের আরেকটা ইনফরমেশন দিই, যারা আপনারা গয়া থেকে বাসে করে যেতে চাইছেন রাজগীর, তার অপশান কিন্তু রয়েছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলেই ওখান থেকে 20 টাকা দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন। এখানে একটা নদী আছে, নদী পার করে আপনাদের ছেড়ে দেবে। তারপর ওখান থেকে ওই 120 টাকার মতো নেবে, একদম বাস পৌঁছে দেবে রাজগীর পর্যন্ত। আর বাসে যাওয়ার থেকে আমার মনে হয় এই যে ট্রেন জার্নি, মানে লোকাল ট্রেনের যে জার্নি, সেটা কিন্তু সব থেকে বেস্ট হবে, কারণ ওটা সব থেকে সেফ বলে আমরা মনে করি। তো আজকে আমার সাথে ইনসিডেন্ট হওয়ার জন্য আমি এইরকমভাবে গয়া দিয়ে আমরা জার্নি করেছি। এই ক্ষেত্রে আমার সময় কিন্তু অনেক বেশি লেগে যাচ্ছে। তো আমি আপনাদের সাজেস্ট করব সন্ধ্যে 7:55 ওই যে বিভূতি এক্সপ্রেস আছে, ওই ট্রেন ধরে নিন। ওই ট্রেন পৌঁছে দেবে আপনাদেরকে বখতিয়ারপুর জংশনে প্রায় 3টের আশপাশে, মানে রাত্রি 3টের আশপাশে। তো ওই ট্রেন ধরে আপনারা খুব ইজিলি সকাল 6টার মধ্যে পৌঁছে যেতে পারবেন রাজগীরে। তো সকাল 6টার জায়গায় আমরা এখন ঘোরা পথে আমরা যখন গিয়ে পৌঁছবো না, প্রায় ঘড়ি কাঁটায় 10টা বাজবে হয়ে যাবে। এখন ঘড়ি কাঁটায় 7:36, 7:40। এই যে মেমোটা দেখছেন, এইটা যাচ্ছে একদম সোজা রাজগীর পর্যন্ত। তো এই ট্রেনের সমস্ত কোচগুলো দেখছেন পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে, যেহেতু ট্রেনটা এই জায়গা থেকে ছেড়ে যাচ্ছে। সিটগুলো কিন্তু বেশ মানে নরম এবং আরামদায়ক। আর তার সাথে এখানে মেমোতে কিন্তু একটা সুবিধা দিয়ে রেখেছে, যেটা হচ্ছে এখানে বাথরুমের ফ্যাসিলিটি, যেটা অন্যান্য মেমোতে কিন্তু পাওয়া যায় না সচরাচর। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর থেকেই ধীরে ধীরে প্রকৃতি তার রং পাল্টাতে থাকে। ধীরে ধীরে পাহাড়ের শ্রেণীগুলো ছোট থেকে বড় আকার ধারণ করতে থাকে। একটা সুন্দর সাজানো পাহাড়ি গ্রাম, ঠিক যেন ছোট্ট একটা রাজস্থান। এইসব পাহাড়গুলোতে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাসের স্মৃতি। পাতা উল্টোলে 2500 বছরের পুরনো মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী, দুর্গ, শিলালিপি, বৌদ্ধ ধর্মের ধ্বংসাবশেষের গল্প ইত্যাদি বেরিয়ে আসে। এছাড়াও মহাভারতের জরাসন্ধ ছিলেন এই শহরেরই রাজা। তাছাড়াও প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় এখান থেকে নিকটে হওয়ায় এই জায়গার নাম ভারত বিখ্যাত। এখন ঘড়ি কাটায় দুপুর 12টা বাজবে হয়ে গেছে। এখন এসে পৌঁছালাম রাজগীর স্টেশনে। এটাই হলো রাজগীর স্টেশনের প্ল্যাটফর্ম। এখান থেকে এখন আমরা বাইরে বেরোবো, মানে সকাল 6টার জায়গায় দুপুর 12টার আশপাশ। বুঝতে পারছেন তো, 6 ঘন্টার মতো লেট। তো যাই হোক, ভাগ্যে যেটা ছিল সেটা তো হয়েই গেছে, কিছু করার নেই। একটা হচ্ছে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে আমাদেরকে বাম দিকে যেতে হবে। রাজগীরে ঘুরতে আসলে এখানে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার মতো। এখানে একদিনে সব জায়গায় ঘোরা যায় না, কম করে 2 দিন সময় লাগে। তো আমরা আজকে যেহেতু দেরি করে এসেছি, তো এখানের যে মেন যে আকর্ষণ, সেই জায়গাগুলো আমরা সবার প্রথমে ঘুরে নেব। তার মধ্যে আমরা সবার প্রথমে এখন জু সাফারি করব। ওখানে গ্লাস ব্রিজ, তার সঙ্গে সাসপেনশন ব্রিজ, তার সাথে আরও একটা দুটো জিনিস আছে। তো আমরা সেই জন্য দেরি করছি না, একদম সোজা টোটো নিয়ে নিয়েছি এখান থেকে। আর এখান থেকে পার পার্সন যদি যেতে হয় শেয়ারিংয়ে খরচ 40 টাকা মাথা পিছু। আর যদি রিজার্ভে যেতে হয়, মানে আমরা রিজার্ভে করছি না এক ধরনের, আমরা দুজন আসছি, আমি আছি আর সাথে রয়েছে আমাদের অমিতদা। তো আমাদের দুজনের কাছ থেকে নিচ্ছে 100 টাকা, মানে 40 টাকা যেখানে পার পার্সন নেয়, সেখানে 100 টাকা দিলে মোটামুটি দাঁড়াবে না কোথাও, কাউকে তুলবে না, একদম নিয়ে গিয়ে ছেড়ে দেবে ওখানে। আর একটা জিনিস, এখান থেকে মানে স্টেশন থেকে জু সাফারি পর্যন্ত পৌঁছতে সময় লেগে যায় প্রায় 20 মিনিটের কাছাকাছি। চলুন ওখানে গিয়ে কী দেখি সব কিছু শেয়ার করবো আপনাদের। চলে আসলাম নেচার সাফারি গেটের সামনে। এখানে সব গাড়িগুলো সব দাঁড়ায়, এখানে ঘোড়ার গাড়ি, টোটোগুলো সব এখানে আসছে। আর এখানে পাশ দিয়ে রয়েছে একটা রাস্তা, সামনে এখানে বড় বড় করে লেখা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট, রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি। এই গেট দিয়ে ভেতরে এন্ট্রি করার পর ঠিক দেখতে পাবেন ডান দিকে এই জায়গাতে রয়েছে টিকিটের কাউন্টার। এখানে টিকিট কাটতে হয় আর এই জায়গা দিয়ে এন্ট্রি করতে হয়। চলুন এখান থেকে টিকিটটা কেটে নিই সবার আগে। আজকে কিন্তু ভাগ্যটা আমাদের খুবই খারাপ। এখানে যে রাজগীরের যে মেন যে আকর্ষণ, গ্লাস ব্রিজ, তার সাথে সাসপেনশন ব্রিজ, তার সাথে নেচার সাফারি যে করানো হয় এখানে,
সেই জিনিস কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে টিকিট ফুল হয়ে গেছে। আমরা যদি কালকে রাতের ওই 7:55 ট্রেনটা ধরে যদি আসতাম তাহলে অবশ্যই এখানে টিকিট পেয়ে যেতাম, সব জিনিসগুলো দেখে কভার করে আবার বাড়িতে ফিরে চলে যেতে পারতাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে টিকিটের কাউন্টার, তারই বাম পাশে এখানে নেচার সাফারি, তার সাথে আরও কিছু জিনিসের না তালিকা দেওয়া আছে, কোন অ্যাক্টিভিটিস করতে গেলে কত প্রাইস লাগবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখা রয়েছে। আপনাদের দেখুন আমি একটা ছবি দিয়ে দিচ্ছি ডিসপ্লের ওপর, আপনারা প্লিজ পজ করে নেবেন, তাহলে ভালোভাবে আপনাদের পড়তে সুবিধে হবে। যেই টিকিটটা আমরা কেটেছিলাম সেই টিকিটটা ওই যে এন্ট্রি গেট ছিল, ওই এন্ট্রি গেটে আমরা দেখে দিয়েছি। আর এই টিকিটের মূল্য আমাদের কাছ থেকে নিয়েছে 250 টাকা জন প্রতি। আমরা নিয়েছি জু সাফারি। এইটা হচ্ছে একটা বেসিক্যালি পার্কের মতো, চারিদিকে কিন্তু পাহাড় দ্বারা আবৃত, এইদিকেও রয়েছে পাহাড়, তার সাথে এই দিকেও রয়েছে পাহাড়, আর বেশ কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো কী কী জিনিস আছে এই টিকিটের মধ্যে সেটা কিন্তু আমার এখনও জানা নেই। চলুন একটা একটা করে ঘুরে কী কী জিনিস এখানে দেখি সব কিছু শেয়ার করবো আপনাদের। ভেতরে এখানে আসার পরে এখানেও দেখলাম এক জায়গাতে পাশে এখানে কাউন্টার রয়েছে কয়েকটা, এখানে জু সাফারি, নেচার সাফারির এখান থেকে টিকিট পাওয়া যায়, মানে বাইরে থেকে যে আমরা টিকিট নিয়েছি এখান থেকেও দেখছি করা যায়, কিন্তু ভেতরে এন্ট্রি কীভাবে করে সেটা বুঝতে পারছি না। সামনে রয়েছে এখানে একটা চেকিংয়ের গেট। অল্প কিছুদের ভেতরে এগিয়ে আসলে এই জায়গা থেকে বাম দিকে চলে যাচ্ছে জু সাফারির রাস্তা, বড় বড় করে লেখা রয়েছে, আর ডান দিকে এই দিকে চলে যাচ্ছে নেচার সাফারির রাস্তা। যেহেতু নেচার সাফারি আজকে আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, টিকিট পাইনি, সেই জন্য আমরা চলে যাব জু সাফারিতে। একটা কথা মনে রাখবেন, এখানে ভেতরে আপনারা যেই টিকিট নিয়ে এন্ট্রি করছেন ভুল করে ওই টিকিটটা কিন্তু ছিঁড়ে কোথাও ফেলে দেবেন না, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদেরকে আটকে দেবে। এখন যেই জায়গাটা আসলাম এখান থেকে হবে আমাদের জু সাফারি। সামনে বলছে না কি গাড়ি আছে না কি একটা আছে, গাড়িতে করে ঘোরাবে, সাফারি করাবে। তো এখানে আমাদের টিকিট আমাদেরকে আবার শো করতে হলো, তো ওটা আমি রেখে দিয়েছিলাম হাতে করে, একদম ঘষে অবস্থা খারাপ করে দিয়েছিলাম। তো যাই হোক, ওটাকে ভালোভাবে দেখালাম। এই জায়গাতে সুন্দর একটা পুলের মতো করা আছে, সামনের পাহাড়ের ভিউটা দেখুন কত সুন্দর। যাই বলুন, এই জায়গাটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পেছনের যে পাহাড়ের ভিউটা, এটা সব থেকে বেশি আকর্ষণীয় করে তুলেছে এই জায়গাটাকে। এখানে সামনে রয়েছে আরেকটা গেট, যেখানে এন্ট্রেন্স লেখা আছে সাফারির জন্য। এক কথায় পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য মারাত্মক জায়গা। এত পরিমাণে ছবি তুলবেন এখানে আসলে, পুরো গ্যালারি ফুল করে নিয়ে যাবেন বাড়িতে, এটা কিন্তু গ্যারান্টি। এই জায়গাতে রয়েছে ওয়াশরুম, তার সাথে এটা হচ্ছে একটা ওয়েটিং হল। আর এখানে ভেতরে আমাদের ওয়েট করতে বললো, আমাদের পরে ডাকা হবে। এই যে এখানে লেখা রয়েছে দেখুন বাস পিক আপ পয়েন্ট, এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে বাস, আপনাদেরকে হালকা করে জুম করে দেখাচ্ছে দেখুন। এইরকম বাসে করে এখান থেকে সাফারি করানো হয়। আর আমরা এখন এখানে ওয়েট করব, যখন আমাদের নাম্বার আসবে তখন আমরা গিয়ে পৌঁছাবো ওখানে। এই যেখানে আমাদের ওয়েটিং হলটা রয়েছে না, এখানে পাশে রয়েছে এখানে ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো, এখানে সমোসা, তার সাথে এখানে এই ধরনের পেস্ট্রি পাওয়া যাচ্ছে, কেক, তার সাথে এরকম কিছু কিছু কোল্ড ড্রিঙ্কও মিলছে এখানে, যেখানে পেপসি টেপসি সব কিছু পাওয়া যায়। তো এগুলো হচ্ছে চার্জেবল। এই যে আমরা ড্রিঙ্কটা নিয়েছি এটা নিয়েছে 30 টাকা, আর এই পেস্ট্রির দাম নিয়েছে 60 টাকা। খুবই সুন্দর একটা জায়গা দেখছেন, সবাই এখানে বসে বসে ওয়েট করছে। সকাল থেকে না আজকে এখানে যে এসেছি আমাদের একটু খাবার সময় হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা, আর যেহেতু খিদে পেয়েছে এটাই আমার কাছে অমৃত লাগছে। এর যে প্রিন্ট রেট আছে সেটাও কিন্তু 30 টাকাই আছে, মানে যেটা লেখা আছে সেটাই নিচ্ছে, বেশি নিচ্ছে না। এর আগে যখন কলকাতা এয়ারপোর্ট থেকে আমি গিয়েছিলাম আহমেদাবাদ অনেক দিন আগে, তো সেখানেও এইরকম চেয়ার সিস্টেম করা ছিল, ওয়েটিং হল। তো এখন আমাদের নাম্বার চলে এসেছে, আমাদের নাম্বার হচ্ছে 80। এখানে কিন্তু চেকিং গেটে আবার একবার টিকিটটা চেক হবে, মানে অল্প অল্প লোকজন করে ডাকছে, এখানে এন্ট্রি গেটের সামনে এখানে দাঁড়াচ্ছে। তারপর এখান থেকে একটা করে বাস ফুল হয়ে গেলে মোটামুটি, তারপরে একটা করে বাস ছেড়ে দিচ্ছে, এবং বাকিদের জন্য পরে আবার একটা করে বাস আসছে তৎক্ষণাৎ। এই যে দেখুন এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে এই বাসটা ফুল হয়ে গেছে, এটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। আর এর পেছনেই এই দিকে রয়েছে আরেকটা বাস, দেখুন হালকা করে জুম করছি। বাস থেকে নামা যাবে না, বাসের ভেতরেই থাকতে হবে, মানে সাফারিতে করে ঘোরাবে, যা দেখার ভেতর থেকে দেখতে হবে, যা কিছু ক্যাপচার করার ভেতর থেকেই ক্যাপচার করতে হবে। এই হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে একটা এসি বাস। বসে বললাম, একদম উইন্ডো সাইডে নিয়েছি, একদম সামনেও নিয়ে নিই, একদম পেছনের দিকেও নিয়ে নিই। সবাই আসছে দেখুন এক এক করে। এই বাসটা মোটামুটি ফুল হয়ে গেলে এখান থেকে আবার ছেড়ে দেবে। সামনে রয়েছে আমাদের ড্রাইভার দাদা, যা কিছু ভিউ দেখতে পাবো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে দেখাবো।
টানা 1.5 ঘন্টার সাফারি আমরা করলাম এই গাড়িতে করে, মানে ভালো করে ঘুরিয়েছে। আর গাড়ির মধ্যে মানে কোনো ঝাঁকুনি নেই, কিচ্ছু নেই, প্রত্যেকটা জিনিস দেখতে পেয়েছি যেখানে যেখানে মানে দাঁড়ানোর দরকার। আবার মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সবাইকে ভালোভাবে, একবার লেফট সাইড একবার রাইট সাইড। জু সাফারির মধ্যে এই জিনিসগুলো যেগুলো আপনাদের দেখালাম, এই জিনিসগুলো আপনারা কিন্তু প্রত্যেকবার যখন আসবেন তখনই কিন্তু দেখতে পাবেন। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে সঙ্গে আরও গোটা কয়েক বাঘ, সিংহ সেগুলো আর একটু বেশি করে দেখতে পাবেন। পাশে এখানে রয়েছে একটা চিলড্রেন পার্ক, তার সাথে এখানে অনেক রকম পাখি দেখা যায়, ঘেরা রয়েছে। অনেক মানুষই যাচ্ছে এদিকে, তো ভাবলাম এসেছি এখন এই জায়গাটাও দেখে নিই। এইটাও এই টিকিটের মধ্যে ইনক্লুড। কত রকমের পাখি দেখুন এখানে, খুবই একটা সুন্দর জায়গা। যদি না আসতাম জায়গাটাকে খুব মিস করতাম। এখানে দেখুন একটা জলাধার আছে ছোট্ট করে, এইদিকে রয়েছে পাহাড়, মানে পাহাড়ের একদম কোলেই তৈরি করা হয়েছে, একদম ন্যাচারাল। মানে দুই সাইডে উভয় দিকেই গ্লাস দেওয়া আছে, যার জন্য মানে দেখতে খুবই সুবিধে হচ্ছে আর কি। আপনাদেরকে হালকা করে জুম করছি দেখুন, এই যে দেখুন এখানে বসে রয়েছে গাছের মধ্যে, এগুলো সব ম্যাকাও পাখি। তার সাথে বিভিন্ন রকম টিএটি সব এখানে রয়েছে। এখানে কিছু হাঁস, তার সাথে পাখির প্রজাতির সব নামটামও দেওয়া রয়েছে। আসলে অবশ্যই এগুলো একটু সময় দিয়ে পড়ে নেবেন। তবে যারা পাখি দেখতে পছন্দ করেন, বাচ্চা টাচ্চা যদি সঙ্গে যদি আসে তাহলে একটু সময় দিয়ে দেখা যায় আর কি। আর কোন জায়গাগুলো কভার করতে পারি আজকে সন্ধে হওয়ার আগে, চলুন দেখা যাক। এক্সিট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে দেখুন সুন্দর একটা বাচ্চাদের এখানে পার্ক আছে, এরকম একটা ন্যাচারাল পার্ক, খুবই সুন্দর লাগছে। তার সাথে খাবারের জল এবং বসার জন্য প্রচুর জায়গার ব্যবস্থা কিন্তু এখানে করা আছে, কোনো অসুবিধা নেই এখানে ঘোরাকালীন। বাইরে বেরোলাম, তারপর জিজ্ঞেস করলাম এখানে যে কোন কোন জায়গাগুলো ঘোরা যাবে, কোন কোন জায়গা খোলা রয়েছে এখনের এই সময়। যেহেতু এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 3:50 তো এখানে সামনে একটা রোপওয়ে আছে, যেটা হচ্ছে রাজগীরের সবথেকে ফেমাস রোপওয়ে। তার সাথে ওপরে একটা মন্দির আছে। তো আমি ভেবেছিলাম এটা হয়তো এই পার্কেরই আন্ডারে হয়তো পড়ে। ভালো হয়েছে, এখান থেকে আমরা এখন এই যে ঘোড়ার গাড়িগুলো আছে না, এই গাড়িগুলোর নাম কিন্তু টমটম, এখানে টমটম বলছে। এই গাড়িতে করে আমরা চলে যাচ্ছি মাত্র 60 টাকা মানে ভাড়া দিয়ে, একদম ওই রোপওয়ের নিচ পর্যন্ত। এইটা হচ্ছে আমার জীবনের সেকেন্ড টাইম। এর আগে গিয়েছিলাম মুর্শিদাবাদ, তখন খুব ছোটো ছিলাম, তখন একবার ঘুরেছিলাম ঘোড়ার গাড়িতে। আর তারপর এই রাজগিরে এসে এটা হচ্ছে দ্বিতীয়বার এক্সপিরিয়েন্স করছি, মানে সেই ছোটোবেলার জিনিস বড়োবেলায় এসে আবার হচ্ছে একবার ট্রাই করছি। বেশ ভালোই লাগছে, বেশ টকবক করে একটা আওয়াজ হচ্ছে। এই জায়গায় সুন্দর একটা 4 হুইলার স্ট্যান্ড রয়েছে, যেখানে 4 চাকা নিয়ে দেখছি অনেকে সব ঘুরতে আসছে। যারা রিজার্ভে গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসছেন, 4 চাকা নিয়ে আসলে এখানে 40 টাকা করে নেওয়া হয় পার্কিংয়ের চার্জ, আর টোটো নিয়ে আসলে 30 টাকা, এবং বাইক নিয়ে যদি কেউ যদি আসেন এখানে তার জন্য 15 টাকা করে পার্কিংয়ের চার্জ লাগে। আর এই জায়গায় দেখুন এখানে একটা গেট রয়েছে, অল্প একটু এগিয়ে গিয়ে বাম দিকে রয়েছে টিকিটের কাউন্টার। আর তার সাথে এখানে বেশ কিছু খাবারের দোকানে কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। এই জায়গাটার আসল নাম হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ। এই জায়গার নামটা শুনেছিলাম ওখানে রাজগীরের রোপওয়ে, তো এখানে এসে দেখলাম নামটা লেখা রয়েছে। বাম দিকে যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, বাম দিকে টিকিট ঘর, এখানে লেখা রয়েছে এখান থেকে টিকিট কাটতে হবে সবার আগে। এইটা হচ্ছে কাউন্টার, এখানে লেখাই রয়েছে এক একজনের টিকিট মূল্য 120 টাকা করে পার হেড। এই জায়গায় টিকিট কাটলাম, তারপর আবার বেরিয়ে এসে আমাদের বললো এই বিল্ডিংটার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে, ভেতর থেকে রয়েছে রোপওয়েতে যাওয়ার ব্যবস্থা। এখানে রয়েছে বুদ্ধদেবের সুন্দর একটা ছোট্ট মূর্তি, আর তার সাথে এই যে দেখছেন এটা কিন্তু মল, একটা শপিং মল। এখানে প্রচুর কেনাকাটার জিনিস রয়েছে। এখানে আসলে আপনারা দেখে নেবেন, আমি ভালোভাবে দেখাচ্ছি না, একটা একটা করে অল্প অল্প যতটা পারছি ততটা দেখিয়ে দিচ্ছি। এখানে সব ব্যাগ রয়েছে, এখানে বিভিন্ন রকম সব ঠাকুর দেবতার সব ফটো রয়েছে। তার সাথে এখানে কিছু মেয়েদের জুয়েলারি, লাইন ধরে এখানে কত দোকান রয়েছে দেখছেন তো। এখানে এই বিল্ডিংয়ের ভেতর দিয়ে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, এখানে আমাদের এই যে টিকিটটা দিয়েছে এটা দেখাতে হবে। এই জায়গাটাতে আসার পর না একটা মন ভালো লাগতে শুরু করেছে। এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে রোপওয়ের লাইন, বেশ কিন্তু অনেকটা বড় সড়ো প্রজেক্ট এখানে। এই দিক থেকে রোপওয়েগুলো কন্টিনিউ আসা যাওয়া করছে। এখানে টোটাল 8 জনের ক্যাপাসিটি, 4-5 জনে বসা যায়, কিন্তু মোটামুটি 8 জন বসতে পারবে এখানে। ভয় লাগছে নাকি? আমার এই অভিজ্ঞতা অনেকবার হয়েছে। রিসেন্ট গোপালপুর গিয়েছিলাম, ওখানে করেছি, তারপর ওর আগে আমি হরিদ্বার গিয়েছিলাম, সেখানে করেছি। এই যে দেখুন একটা রোপওয়ে আসছে।
মোটামুটি 5-7 মিনিটের মতো সময় লাগলো। খুবই একটা মানে সুন্দর হচ্ছে রাইড ছিল, খুব এনজয় করলাম। আর বিকেলের এই সময় মানে শেষ সময়টা না মানে এত সুন্দর লাগছে, একদিকে মানে সূর্য অস্ত যাচ্ছে, তার সাথে এরকমভাবে রোপওয়েগুলো ওঠানামা করছে, মানে একদম একটা আলাদা রকম একটা সুন্দর মুহূর্ত। কিছুক্ষণ সময় আছে, তারপর আবার এই রোপওয়ে করে আবার নিচের দিকে নেমে যাবো। এই জায়গাতে কত বাদর দেখুন, এখানে দেখেছেন তো সব বসে আছে, এদের সাথে সবাই এসে সেলফি নিচ্ছে এখানে। এই শান্তিস্তূপে ঢোকার আগে এরকম একটা সুন্দর ছোট্ট গেট রয়েছে, তার সাথে কত সুন্দর দেখুন একটা রাস্তা। সামনে এটা দেখতে পাচ্ছেন যে সাদা রঙের যে স্তূপটা, এইটাই হচ্ছে বৌদ্ধ স্তূপ। এই স্তূপটা দেখতে কিছুটা ওই আমরা যে উড়িষ্যায় ঘুরতে গিয়েছিলাম না, তো সেখানে সেই স্তূপ আর এই স্তূপের মধ্যে তফাৎ সেরকম খুব একটা বেশি নেই। কত বাঁদর দেখুন এখানে। এই বৌদ্ধস্তূপের সামনে বেশ অনেকটা খোলা জায়গা রয়েছে, যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। আর এই বৌদ্ধস্তূপের ঠিক ডান দিকে কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে একটা শান্তির একটা আওয়াজ ভেসে আসছে। এটাই হচ্ছে শান্তিস্তূপ। দু তিনটে ইচ্ছে পূর্ণ হলো রাজগীরে এসে। এখানে রোপওয়ের টাইম সন্ধে 5টায় লাস্ট, 5টার পর আর টিকিটও দেওয়া হয় না। 5টার সময় সবাইকে খালি করে দেওয়া হয়, সবাইকে নিচে নামতে বলা হয়। তো আমরাও চলে আসছি এই জায়গাতে। এখান থেকে এই যে ঘোড়ার গাড়িগুলো আছে না, এই গাড়িতে করে আমরা চলে যাব। এখানে সামনে হচ্ছে একটা জায়গা আছে কুণ্ড বলে, সেই কুণ্ড পর্যন্ত। এখান থেকে স্টেশন পর্যন্ত কিন্তু যায় না। এখন চলে এসেছি গরমকুণ্ডের সামনে, পাশেই রয়েছে এখানে গরমকুণ্ড, কিন্তু দেখার মতো একটু সময় নেই। তো আপনারা আসলে অবশ্যই সময় করে একটু দেখে নেবেন। আর সকালে ট্রেন ধরে তাহলে তো কোনো অসুবিধা নেই। যে জিনিসগুলো আমি কভার করতে পারিনি, গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ, সেই ব্রিজগুলো আপনারা কভার করে আরামে রাতে ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারবেন। আর আপনারা যদি চান, এই রাজগীরে কিন্তু থাকার জন্য অজস্র হোটেল রয়েছে, যেগুলো 500 টাকা থেকে 600 টাকা শুরু হয়। এই যে এখানে হোটেলসগুলো সব দেখছেন না, এগুলো সব থাকার হোটেল। এখানে 500 টাকা, 600 টাকা, 700 টাকা এরকমের ভালো ভালো কিন্তু রুম পাওয়া যায় 1 নাইটের জন্য। আমি এখন রাজগীর থেকে সন্ধ্যে 6টার একটা এক্সপ্রেস রয়েছে, দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস। ওই ট্রেন ধরে আমি চলে যাব বখতিয়ারপুর জাংশনে। এখন ঘড়ি কাটায় 10টা বেজে 18 মিনিট। আমি চলে আসছি বখতিয়ারপুর জাংশনে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা বেজে 19 মিনিটে রয়েছে হাওড়া সুপারফাস্ট। ওই ট্রেন ধরে আমি পৌঁছে যাব হাওড়াতে। মোটামুটি কালকে ভোর 6টার আশপাশে আমি পৌঁছে যাব। তো আপনারা বলবো, আপনারা যখন এখানে ঘুরতে আসবেন মানে রাজগীরে, তো আপনারা এই বখতিয়ারপুর স্টেশন হয়ে আসুন। আর ওই যে রাতের ট্রেনটা আমি বলেছিলাম 7টা বেজে 55 মিনিটের বিভূতি এক্সপ্রেস, ওই ট্রেনটা সবথেকে বেস্ট। সকাল 6টার মধ্যে পৌঁছে যাবেন রাজগীরে এবং সারাদিন সব জায়গাগুলো কভার করে আবার বাড়িতে ফিরে যেতে পারবেন রাতের এই ট্রেনটা ধরে। তো কেমন লাগলো বলুন, ছোট্ট একটা ইনফরমেশান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরে অন্য কোনো জায়গায় নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।